সার্ভিস ইন্ডাস্ট্রিতে প্রচুর জবের সুযোগ আছে। প্রায় ১.৫ লক্ষ পজিশন খালি ছিল। এই ফিল্ডে যদি আপনাদের জব করতে হয়, প্রতি সপ্তাহে আমার ২-৩ টা ইন্টারভিউ। সো এটা টু বি নোটেড। সো সার্ভিস ইন্ডাস্ট্রিতে প্রচুর জবের সুযোগ আছে। আম এটা খুব বেশি ওয়েট ক্যারি করে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ সবাইকে। অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের এই এপিসোডে এসএসসিজি প্রেজেন্ট আমাদের কানেক্টিং ডটস এর ওয়েবিনার এবং স্বাগত জানাচ্ছি আমি জার্মানির হামবুর্গ শহর থেকে। আজকে আপনারা যুক্ত হয়েছেন নতুন ক্যারিয়ারের সন্ধানে। আমরা জার্মানিতে অবস্থানরত যারা বাংলাদেশিরা আছি প্রায় ৩০ জনের মতো গত ১ বছর ধরে একটা প্ল্যান করি। সেটা হচ্ছে বাংলাদেশি ছাত্রছাত্রীদের যারা জার্মানিতে আসতে চায় তাদের ২ টা চ্যালেঞ্জ আছে। একটা হচ্ছে তারা ফ্রি ইনফরমেশন দিয়ে আসতে চায়। সেই ফ্রি ইনফরমেশনটা ইনাফ হয় না, অর্থাৎ যথেষ্ট হয় না এবং তারা তাদের যে সাকসেস কিংবা তাদের যে ইচ্ছা সেটা পূরণ হয় না বিকজ তাদের ফ্রি ইনফরমেশন গুলা দিয়ে তাদের যে প্রবলেমটা সেটা সলভ হয় না। এরপর আরেক ধরনের ক্যাটাগরি আছে যাদের এজেন্সিতে যেতে হয়, লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয়, তবে সেই লক্ষ লক্ষ টাকার বিনিময়ে তারা তাদের কাঙ্ক্ষিত সাফল্য পায় না। এবং আমরা চাই না কোনো বাংলাদেশী জার্মানিতে অন্তত আসার জন্য তাদের সময় নষ্ট করুক, তাদের টাকা নষ্ট করুক। সেই উদ্দেশ্যে আমরা নতুন একটা কনসেপ্ট নিয়ে যাত্রা শুরু করি, স্টাডি অ্যান্ড ক্যারিয়ার কোচ জার্মানি। সেটি হচ্ছে জার্মানিতে আমরা যারা আছি তারাই বেসিক্যালি বাংলাদেশ থেকে যারা আসবে তাদেরকে সহযোগিতা করার জন্য এই যাত্রাটা শুরু করি। আজকের এই সেমিনারে জব অপরচুনিটি ইন জার্মানি ডিরেক্টলি ফ্রম বাংলাদেশ। এই অপরচুনিটি আমরা মূলত দুটি বিষয়কে খুব বেশি হাইলাইট করবো। একটা হচ্ছে জার্মান জব মার্কেট এবং আরেকটা হচ্ছে যারা বাংলাদেশ থেকে সরাসরি চাকরি নিয়ে আসতে চায় তাদের বিষয়গুলোকে আমরা হাইলাইট করার চেষ্টা করব। দুজন খুবই অভিজ্ঞ এবং মেধাবী প্রফেশনাল আজকে আমাদের সাথে এই সেমিনারটা কন্ডাক্ট করার জন্য যুক্ত হয়েছেন আমাদের সাথে সফটওয়্যার ইঞ্জিনিয়ার শামস বিন সোহরাব, বর্তমানে জার্মানিতে কাজ করছে বিশ্ববিখ্যাত অর্গানাইজেশন আইবিএম এ। সেই সাথে আছেন আরেকজন খুবই অভিজ্ঞ প্রফেশনাল যিনি জার্মানিতে এখন লিডিং পজিশনে আছে, তার কোম্পানিতে আছেন ফাইন্যান্সিয়াল অ্যাপ্লিকেশনের গ্রুপ হেড গ্রুপ এম কোম্পানিতে। তিনি হচ্ছেন আমাদের সামিউর রহমান। তো শুনবো তাদের গল্প। তাদের গল্পের ফাঁকাফাঁকি আপনাদের যখনই কোনো প্রশ্ন থাকবে আপনারা এই প্রশ্নগুলো যে হোয়াটসঅ্যাপ নাম্বার যে গ্রুপে আপনারা যুক্ত আছেন সেখানে প্রশ্নগুলো লিখতে পারেন, আমাদের এখানে চ্যাটে প্রশ্নগুলো লিখতে পারেন, আমরা যথাসময়ে উত্তর দিব। আমাদের পুরো এপিসোডটি দুটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম অংশে শুনবো আমরা সামিউর রহমান ভাই এবং শামস বিন সোহরাবের গল্প এবং তাদের অভিজ্ঞতা এবং আপনাদের জন্য যে গুরুত্বপূর্ণ টিপস সেটি, এবং পরের ধাপে আমরা চলে যাব কোয়েশ্চেন আনসারে। আপনাদের যে প্রশ্নগুলো সেই প্রশ্নের আনসার আমরা দিব, আর মাঝখানে এসসিসিজি আপনাদেরকে কিভাবে সহযোগিতা করতে পারে এই রিলেটেড প্রশ্ন আপনারা ড্রপ করতে পারেন। আমরা সময় সময় আপনাদের কাছে আসবো, এসে আপনাদেরকে ওই বিষয়গুলোতে জবাব দিয়ে যাব। আমি পরের স্লাইডে যাওয়ার আগে একটু পরিচয়টা দিয়ে নিই। আমি রবিউল হোসেন চৌধুরী। আমি এসএসসিজি স্টাডি অ্যান্ড ক্যারিয়ার কোচের একজন কো-ফাউন্ডার এবং এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে আছি। আমার সাথে আছেন এখানে আজকে অলরেডি ক্যামেরা অন করেছেন দেখতে পাচ্ছেন হাসনাইন ভাইকে। উনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং এসএসসিজির আরেকজন কো-ফাউন্ডার এবং আমাদের সিনিয়র ক্যারিয়ার এক্সপার্ট এবং টেকনিক্যাল ডিরেক্টর। এর সাথে আমাদের টিমে আছেন সাকওয়াত অরণ্য বাংলাদেশ থেকে, যিনি আমাদের মার্কেটিং এবং কমিউনিকেশন ম্যানেজার হিসেবে কাজ করছেন। এই পর্যায়ে আমি ফ্লোর দিয়ে দিব কিনোট স্পিকার আমাদের প্রিয় সামিউর রহমান ভাই, গ্রুপ হেড ফাইন্যান্সিয়াল অ্যাপ্লিকেশন এম, এবং শামস বিন সোহরাব সফটওয়্যার ইঞ্জিনিয়ার আইবিএম। অনেক ধন্যবাদ রুবেল ভাই, এবং সবাইকে অনেক ধন্যবাদ যারা কষ্ট করে সারাদিন হয়তো অফিস করেছেন আবার এখন এত রাতে এখানে জয়েনও করেছেন। সবাইকে ধন্যবাদ। সো লেটস স্টার্ট। আমি ২ টো স্লাইড এখানে করেছি জার্মানির জব মার্কেট সম্পর্কে একটু ধারণা দেওয়ার জন্যে। তো জার্মানিতে আমরা এখানে মোটা দাগে দেখতে পাচ্ছি আ কিছু ইন্ডাস্ট্রি আছে যেগুলো বেশ বড়। ১ম এই দেখে নেই তাদের জিডিপির প্রায় ৭০% কিন্তু সার্ভিস বেসড ইন্ডাস্ট্রি। যদিও শুনলে মনে হয় জার্মানরা ম্যানুফ্যাকচারিং এও বিশ্বের সেরা বা এমন কিছু। তারপরেও কিন্তু ম্যানুফ্যাকচারিং মাত্র ২৩.৫০। সো এটা টু বি নোটেড। সো সার্ভিস ইন্ডাস্ট্রিতে প্রচুর জবের সুযোগ আছে এবং আমাদের যারা এই ফিল্ডে আসতে চান সেটা রিসার্চ হতে পারে, মেডিকেল রিলেটেড হতে পারে অথবা আইটি হতে পারে। তাদের জন্য এখানে অনেক, অনেক সুযোগ আছে। এখানে ভাষাগত বাধা আছে। আ এবং এখানে ভ্যালিডেশন মানে প্রতিটা সফটওয়্যার বিশেষ করে এই কেমিক্যাল এবং ফার্মাসিউটিক্যাল এ সফটওয়্যার গুলো ভ্যালিডেটেড থাকে। তো ভ্যালিডেশন এ যারা কাজ করেন আইটি ফিল্ড থেকে তাদেরও অনেক সুযোগ আছে। এই ফিল্ডে যদি আপনাদের জব করতে হয় শতকরা ৯৫% ক্ষেত্রে আপনাদের জার্মান ভাষা সম্পর্কে একটা ভালো দক্ষতা থাকতে হবে। তো এখন এই স্লাইডটা এক্সপ্লেইন করার আগে আমি
একটা জিনিস বলে নেই। আ জার্মানি এই মুহূর্তে একটা আ বিপ্লবের মধ্যে দিয়ে আছে। সেটা হচ্ছে সাস্টেইনেবিলিটি বিপ্লব। যদি ডান দিকের স্লাইডটা লক্ষ্য করেন তাহলে দেখবেন ২০২৪ সালের ডেটা এটা। আ এই বছর ২০২৪ সালের ৩০শে জুন পর্যন্ত জার্মানি তার প্রায় ৩/৪ বিদ্যুৎ শুধুমাত্র রিনিউয়েবল সেক্টর থেকে উৎপাদন করেছে। সো এটা বলার কারণ এটাই যে সাস্টেইনেবিলিটি সেক্টর এই মুহূর্তে এদেশে একটা বিশাল সম্ভাবনাময় সেক্টর এবং এর চাকরির কোনো শেষ নেই। যদি আপনি একটু কষ্ট করেন কিছু ক্ষেত্রে হয়তো জার্মান ভাষাটা কিছুদূর প্রয়োজন হতে পারে। তবে জার্মান ভাষার প্রয়োজনীয়তাটা যত দিন যাচ্ছে reluctant হচ্ছে তারা। তারাও বুঝতে পারছে যে তারা অনেকটাই ভালো হচ্ছে ইংরেজিতে এবং অনেকটাই reluctant হচ্ছে। যদি আপনার আ যোগ্যতাটা অনেক বেশি থাকে আপনি এখানে ইজিলি নিজেকে ফিট ইন করতে পারবেন। আ সেইম অ্যাকাউন্টিং এবং অ্যাকাউন্টিং ফিল্ডের তো চাহিদা সবসময়ই আছে। তবে ভাষাটা বাধ্যতামূলক, ভাষাটা লাগবে। সো স্কোপ ইস গ্রোইং এটা আমি বলতে পারি। আর লাস্ট বাট নট দ্যা লিস্ট সেটা বলার জন্য আমি এখন অনুরোধ করব আ আমার ছোট ভাই শামসকে। শামস তুমি যদি আইটি ইন্ডাস্ট্রি সম্পর্কে একটু ধারণা দিতে। তো আমি যেহেতু আসলে আইটি ইন্ডাস্ট্রিতে জার্মানিতে কর্মরত আছি, সেই কারণেই এই সেকশনটা আমার চুজ করা। তো ওভারভিউ এর কথা বলতে গেলে আসলে অনেকটা সামিউর ভাইয়ের কথাগুলো রিপিট করা হয়। জার্মানিতে আসলে অনেক সার্ভিস বেসড, ম্যানুফ্যাকচারিং বেসড, স্পেশালি অটোমোবাইল ইন্ডাস্ট্রি আছে যেখানে আসলে সব ক্ষেত্রেই একজন আইটি প্রফেশনাল, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হোক, ডেটাবেস ইঞ্জিনিয়ার হোক, অ্যাপ্লিকেশন সাপোর্ট ইঞ্জিনিয়ার হোক, যেই হোক না কেন, আ সব ক্ষেত্রেই আসলে তাদের কর্মসংস্থানের সুযোগ আছে। ২০২৩ সালের জার্মান স সরকারি স্ট্যাটিস্টিক অনুযায়ী জার্মানিতে প্রায় ১,০০,০০০ আ সফটওয়্যার কোম্পানি আছে, যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সফটওয়্যার রিলেটেড কাজকর্ম করে। আমার দেখা মতে আমার জার্মানিতে কাজ করার এক্সপেরিয়েন্স অনুযায়ী আমার যা মনে হয়েছে, এবং বাংলাদেশেও আমি আসলে জার্মানিতে আসার আগে কিছুদিন চাকরি করে আসছি এবং সেই সুবাদে কিছু ইন্টারভিউ নেওয়ার আমার এক্সপেরিয়েন্স আছে। সো সেই সুবাদে বলতে গেলে বাংলাদেশীরা, বাংলাদেশী যারা ফ্রেশ গ্র্যাজুয়েট আছে, যারা হয়তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স থেকে রিসেন্টলি গ্র্যাজুয়েট করছে বা হয়তো অল্প কিছুদিনের এক্সপেরিয়েন্স তারা গ্যাদার করেছে ইন্ডাস্ট্রিতে। সো আমি বলব যে তাদের মধ্যে খুবই ভালো পটেনশিয়াল আছে। সো পরিসংখ্যান মতে গত বছরও প্রায় ১.৫ লক্ষ আ পজিশন খালি ছিল। সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আইটি সাপোর্ট স্পেশালিস্ট, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, সব বিভিন্ন রকম আইটি রিলেটেড ফিল্ড। অনেকের একটা ধারণা থাকে যে আমি Google, Microsoft বা এরকম বড় কোনো একটা কোম্পানিতে চাকরি করব। আমার হয়তো অনেক মেধাবী হওয়া লাগবে, অনেক কিছু জানা লাগবে। আসলে জিনিসটা তা না। জিনিসটা হলো আপনার আসলে সঠিক গাইডেন্স লাগবে, এবং আই থিংক এসসিসিজি সেখান থেকে আসলে হেল্প করার জন্য সবসময় আছে। ঠিক আছে, আমি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্সটা শেয়ার করি। আমি আ কিভাবে আসলে জার্মানিতে আসলাম, কিভাবে চাকরি খুঁজলাম। আ তো প্রথমত আম জার্মানি হলো ওয়ার্লড এর ওয়ান অফ দ্যা লিডিং আইটি মার্কেটস। আ তো আমি ১ম এই আসলে তাদের কাজ করার ধরন, তাদের প্ল্যানিং, তাদের এক্সিকিউশন, এইসব বিষয়ে আমার খুবই ভালো লাগে, এবং তারা যেভাবে তাদের ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা আ মেইনটেইন করে, এই জিনিসটা আমার খুবই পছন্দ হয়। তো আসলে সেই জিনিসটা দেখে আমার অ্যাপ্লিকেশন করা শুরু হয়। অ্যাপ্লিকেশন করার সময় আমি বেশ কিছু জব পোর্টাল, LinkedIn, এর মতো আরো কিছু জব পোর্টাল আছে, এগুলো ফলো করি। কিছু আ এজেন্সি আছে যারা আসলে রিভার্স রিক্রুটমেন্ট এর মতো কাজ করে। আপনি তাদেরকে আপনার প্রোফাইল জমা দিবেন এবং তারা আপনাকে রিচ আউট করবে। আমি যতদূর খেয়াল করেছি আইটি জবের ক্ষেত্রে এটা আছে। বাট অন্যান্য আম জব অন্যান্য ফিল্ডে এই জিনিসটা আছে কিনা আমার আসলে খুব ভালো ধারণা নেই। তো আসলে এখান থেকেই আমি আস্তে আস্তে রিমোট জবগুলোর জন্য অ্যাপ্লিকেশন করা শুরু করি। তো এর ফলশ্রুতিতে যেটা হলো, একটা সময় আমি প্রায় প্রতি সপ্তাহে আমার ২-৩ টা ইন্টারভিউ থাকতো বিভিন্ন জার্মান কোম্পানিতে। শুধুমাত্র জার্মানি না, ইউরোপের অন্যান্য বিভিন্ন দেশের আরো অনেক কোম্পানিতে আমার প্রতি সপ্তাহে ২ থেকে ৩ টা ইন্টারভিউ থাকতো। তো আমি আসলে বলব যে এই জব অ্যাপ্লিকেশন এর ক্ষেত্রে সিভি প্রিপারেশনটা অনেক বেশি জরুরি হয়ে যায়, বা আপনি সিভিতে কোন ইনফরমেশনটা দিবেন, কোন ইনফরমেশনটা দিবেন না, আম এটা খুব বেশি ওয়েট ক্যারি করে। আ সামিউর ভাই, আপনি মনে হয় এখানে কিছু এড করতে চাচ্ছেন। হ্যাঁ, আমি আমার নিজের অভিজ্ঞতা শেয়ার করার সময় হয়তো এটা বলতাম মানে সিভিটা আ এত বেশি মিন করে বা এত বেশি ভ্যালু এড করে বা লেস করে বিকজ আমাদের ২ টা জিনিসে খেয়াল রাখতে হয় সিভি যেন বেশি বড় না হয়ে যায়। আবার একই সাথে সিভি যেন
মানে ইনফরমেশন যেন এত কম না হয়ে যায় যে এটা কোনো ভ্যালু এড করছে না। এবং বিভিন্ন কিওয়ার্ড আমরা জানি যে আজকাল প্রায় সব কোম্পানি বটের মাধ্যমে ইনিশিয়াল অ্যাপ্লিকেশন গুলো স্ক্রিনিং করে। তো বট ইউজুয়ালি সিভি থেকেও বিভিন্ন কিওয়ার্ড ফেচ করে। সেটা যদি না থাকে তাহলে কিন্তু অটোমেটিক্যালি হয়তো ১ম ধাপেই এমনকি ডাকার আগেই বাদ পড়ে যাওয়ার সুযোগ থাকে। তো অ্যাপ্লিকেশন করার পড়া শেষ হওয়ার পর আমি যখন সপ্তাহে ২-৩ টা ইন্টারভিউ পাওয়া শুরু করলাম। তো ইন্টারভিউটা হলো যখন আপনি বিদেশে একটা সরাসরি চাকরি নিয়ে আসবেন, তখন নিশ্চয়ই সেই কোম্পানিটা চাইবে আপনাকে অনেক ভালোভাবে যাচাই করে নেওয়ার। তো আমার দেখা মতে জার্মান এই আইটি ইন্ডাস্ট্রিতে প্রতিটা ইন্টারভিউ গড়ে ৪ টা থেকে ৫ টা ধাপ থাকে। বিভিন্ন রকমের ধাপ। ১ম ধাপে সে আপনার আসলে পরিচয় নিবে, আপনি কেন মোটিভেটেড, কেন আসলে আপনি বাইরে চাকরি নিয়ে আসতে চাচ্ছেন সেই বিষয়ে জানবে। তারপর সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা আইটি রিলেটেড রোলে আসলে তারপর আপনার যে স্কিলস গুলো আছে, সেই স্কিলস গুলা বাছাই করার জন্য আরো ২-১ টা ইন্টারভিউ থাকতে পারে। এটা আসলে কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে। কিছু কোম্পানিতে ২-৩ টা বা কিছু কোম্পানিতে হয়তো তার থেকেও বেশি ইন্টারভিউ থাকতে পারে। তো শেষে যেটা সবচেয়ে ইম্পোর্টেন্ট স্টেপ সেটা হলো তার একটা বিহেভিয়ারাল বা আপনার ব্যবহারগত জিনিস চেক করার জন্য আরেকটা ইন্টারভিউ নেয়। সেটাকে বলা হয় বিহেভিয়ারাল ইন্টারভিউ। কোম্পানির হয়তো খুব হাই লেভেল কোনো ম্যানেজার বা হয়তো সিইও, সিটিও তারা ইন্টারভিউতে থাকবেন। আচ্ছা, ঠিক আছে। তাহলে ধন্যবাদ। অনেক চমৎকারভাবে নিজের আ অভিজ্ঞতাটা শেয়ার করলা শামস। এজন্য আসলেই ধন্যবাদ। এবং আমি নিজেও আসলে খুব ডিটেইল জানতাম না। কিভাবে বাংলাদেশ থেকে সরাসরি জব নিয়ে আসা যায়। এটাও জানলাম। আ তবে হ্যাঁ, আমার মনে হয় যে আমিও এখন যে স্লাইডটা কিছুটা নিজের অভিজ্ঞতা বলব, সেটা মোটা দাগে এটাই দাঁড়ায় যে অনেক বেশি লেগে থাকতে হবে। আ আমি আসলে ২০১৬ সালে এসেছিলাম। তখন অলরেডি বিবাহিত ছিলাম। আ সদ্য বিবাহিত বলা যায়। তো স্বাভাবিকভাবে যখন এসেছি একটু তো আ মানে খারাপ লেগেছে। আ বাট তারপরেও আ একা এসেছিলাম। সো ইনিশিয়ালি বেশ বাজে একটা ধাক্কা গেছে। আ বাংলাদেশে একটা ভালো জব ছিল। সোশ্যাল ইসলামে কেএমটিও ছিলাম। পরবর্তীতে প্রমোশনও পেয়েছিলাম। কিন্তু রিস্কটা নিয়েছিলাম তখন। তো তারপরে যেটা মনে হলো আসার পরে শুরুর দিকে মানে ফোকাস ছিলাম যে যেহেতু ফ্যামিলি আছে পড়ালেখা শেষ করতে হবে। তো খুব দ্রুতই ১.৫ বছরের মধ্যে আমার ইন্টার্নশিপ শুরু হয়ে যায়। তো ইন্টার্নশিপটা কিভাবে শুরু হয় একটা ছোট একটু বলতে চাই। আমি ফার্স্ট ইয়ার মানে ২ টা সেমেস্টার যখন শেষ হয় তখন আমি পুরোদমে ইন্টার্নশিপ এপ্লাই করা শুরু করি। এর মধ্যে একটু সময় নষ্ট হয়ে মানে বেশ কিছু কারণে পারিবারিক কারণে আমার বেশ কিছু সময় নষ্ট হয়েছিল। দেশে ৩ বার যেতে হয়েছে আমার ১ম বছরটায়। তো 3rd টাইম যখন আসছি তখন আমি ডিসাইড করলাম যে এসপার না হয় ওসপার। হয় আমি একটা ইন্টার্নশিপ পেয়ে এই দেশে প্রফেশনাল রাস্তায় হাঁটার চেষ্টা করব, অথবা আমি ৬ মাসের মধ্যে থিসিস শেষ করে চলে যাব। তো আমি প্রতিদিন আ ৭, ৮ টা ১০ টা করে অ্যাপ্লিকেশন করতাম। মানে অ্যারাউন্ড ২০০ প্লাস অ্যাপ্লিকেশন করেছি আমার মনে আছে। জাস্ট ফর ইন্টার্নশিপ। তবে এখানে ইন্টার্নশিপ সম্পর্কে একটু সঠিক ধারণা রাখা উচিত। আমিও ব্যাংকে জব করেছি। ওখানেও আমরা ইন্টার্নি নিতাম। তাকে আমরা তেমন কিছুই করতে দিতাম না। অ্যাকাউন্ট ওপেনিং টাইপের কাজ। কিন্তু এখানে একজন ইন্টার্নি একজন এমপ্লয়ির প্রায় সেইম কাজ করে। তাদেরকে আমরা ফুল ইন্টারনেট অ্যাক্সেস দেই। তার জন্য আলাদা উইন্ডোজ অ্যাকাউন্ট থেকে শুরু করে ল্যাপটপ সব থাকে এবং সে প্রায় সব কাজই করে। একটা ফুল টাইম এমপ্লয়ি যা করে, একটা ইন্টার্ন অথবা একজন ওয়ার্কিং স্টুডেন্ট প্রায় সব কাজই করে। এটা জানার দরকার। কারণ এখানে ইন্টার্নশিপটার কি ধরনের প্রফেশনাল সেটা বোঝানোর জন্য। তো এটা সামিম যখ ভাই, হুম, আমি বলো? আমি একটু এখানে এড করতে চাই যে আমারও আসলে এক্সপেরিয়েন্সটা একদম সিমিলার। আপনি যেটা বললেন যে লেগে থাকতে হয় অ্যাপ্লিকেশন করে। এই এক্সাক্টলি, জিনিসটা খুবই বেশি দরকার। আমি আসলে অনেককে দেখেছি যে আসলে হয়তো ১৫, ২০ টা ৩০ টা অ্যাপ্লিকেশন করার পর হাল ছেড়ে দেয় যে আমার তো হচ্ছে না। কিন্তু আসলে ৩০ টা অ্যাপ্লিকেশনের পরে বা ৩০ টা অ্যাপ্লিকেশন আপনার কেন হয় নাই সেই জিনিসটা যদি চিন্তা করেন, ৩১ নাম্বার অ্যাপ্লিকেশন আপনি আসলে রেসপন্সটা পাবেন। এক্সাক্টলি। এটা একটা ভালো কথা বলেছ। সেটা আমিও ১-১.৫ মাস পরেই টের পাওয়া শুরু করেছি যে মুঠো অ্যাপ্লিকেশন না করে জব ডেসক্রিপশনটা ভালোভাবে পড়ে ওই অনুযায়ী নিজের কভার লেটারটাকে অ্যাডজাস্ট করেছি শেষের দিকে এবং প্রতিটা জবের জন্য কভার লেটারের ২০% বা ১৫% সংশোধন করেছি প্রতিবার। তো এতে দেখা গেছে কোয়ালিটি মেইনটেইন করতে গিয়ে কোয়ান্টিটি তো হয়নি। ১ টা, ২ টা বা ৩ টা সর্বোচ্চ এপ্লাই করতে পেরেছি। এটা ছিল এক ধাপ। এরপরে আমি ডাক পাওয়া শুরু করলাম। লিটারালি আপনারা যদি কোয়ালিটি মেইনটেইন করে অ্যাপ্লিকেশন শুরু করেন, ডাক পাবেন তখন। আর সাথে সিভির ব্যাপারটা যেহেতু অলরেডি ক্লারিফাই করেছি, সেটা আমি আবার রিপিট করতে চাই না। সিভিটা অবশ্যই একদমই ভালো হতে হবে। আমি অনেক খেটেছি সিভির পিছনে। তখন এরকম কোনো প্রফেশনাল কোচিং ছিল না, ক্যারিয়ার কোচ ছিল না। না হলে আমি হয়তো ওদিকেই হাঁটতাম।
জাস্ট ছোট্ট করে আমি একটাই কোশ্চেন করবো, আর জি, বেশি জি, করবো please. না, কারণ এটা যেহেতু অনেকজন লাইনে আছেন। সেটা হচ্ছে এখানে অপরচুনিটি কার্ডের ব্যাপারটাতে বলা হয়েছে ফর ইচ অ্যাপ্লিক্যান্ট একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট ব্লক রাখার জন্য। তো এখন হচ্ছে যিনি মেইন অ্যাপ্লিক্যান্ট থাকবেন এবং আমি যদি ফ্যামিলি সহ, কারণ এখানে ফ্যামিলি সহ অ্যাপ্লাইয়ের কথাও বলা আছে কিছু হ্যাঁ, জায়গায়। ফ্যামিলি সাথে জি। হ্যাঁ, তো ফ্যামিলি সাহায্য যদি করতে চাই, সেক্ষেত্রে ধরেন আমার মানে 2 জন বেবি আছেন এবং আমার মিসেস আছেন। সো সেক্ষেত্রে কি ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিক্যান্ট হিসেবে আমার জন্য একটা অ্যামাউন্ট যেটা রাখতে হবে, আমার মিসেসের জন্য রাখতে হবে, বেবিদের কি জন্য তো আর সেটা প্রযোজ্য না, জি, তাই নয় কি? জি, বেবিদের জন্য প্রযোজ্য। জি, বেবিদের জন্য প্রযোজ্য। বেসিক্যালি ব্লক অ্যাকাউন্টটা মানে হচ্ছে আপনার এখানকার থাকা খাওয়ার খরচ। সো প্রতি জি। মাসে ওরা একটা ক্যালকুলেট করে। আপনার জন্য ফুল, বেবিদের জন্য হাফ বা একটা রুলস আছে। সো আপনি এটা দেখে নেবেন কত অ্যামাউন্ট। সো এভরি ইন্ডিভিজুয়ালস এর জন্য এটা প্রযোজ্য আরকি। কিন্তু বেবিদের জন্য কিন্তু ওখানে কোথাও মানে বলা নাই আরকি। এইজন্যই আসলে এখানে আমি একটু কনফিউজড, কারণ এখানে আমি ব্লক আপনাকে অ্যাকাউন্ট হেল্প করছি, আমি আপনাকে একটা বিষয়ে হেল্প করছি। এটা অপরচুনিটি কার্ড যারা অ্যাপ্লাই করছেন সবার জন্যই সত্য। অপরচুনিটি কার্ড নিয়ে যেহেতু অনেক মানুষ আসে নাই, আমাদের কাছে কোনো স্যাম্পল সাইজ নাই, হ্যাঁ, তো এক্স্যাক্টলি সেক্ষেত্রে একদম ডিটেইলসে একদম টু দ্য পয়েন্ট আনসার দেওয়াটা একটু ডিফিকাল্ট। তবে Right. আপনার জার্মানির ল অনুসারে আমাদের যে এক্সপেরিয়েন্স সেটা হচ্ছে বেবি নিয়ে আসলে বেবির জন্য আপনার অপরচুনিটি কার্ড এর জন্য ব্লক অ্যাকাউন্ট ওপেন account করতে হবে এবং সমপরিমাণ আনসার দিতে হবে। মামুন আপনি যদি বলেন, সরি আপনি অনেক জি, ইটস ওকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসলে আমি মামুন, আমি আসলে এসকিমিতে জব করছি। এটা একটা লিথুনিয়ান ফার্ম। এখানে আমি একজন ফুল টাইম এমপ্লয়ি হিসেবে জব করছি। তো আমার কোশ্চেনটা আসলে মানে ইইউ ব্লু কার্ডটা নিয়ে। তো আমি যদি জার্মানিতে যাওয়ার পর আমার যদি একটা ফুল টাইম জব থাকে লিথুনিয়াতে, সেটা একটা ইউ কান্ট্রি, এবং আমার যে ওদের যে স্যালারি রিকোয়ারমেন্ট আছে গ্রস 41,000 ইউরো আই থিঙ্ক। তো এটা যদি মিট করে এবং আমার যদি প্রাইভেট এবং পাবলিক দুইটা ইন্স্যুরেন্সই যদি জার্মানি থাকে, তাহলে কি আমার ওই কোম্পানির কন্ট্রাক্ট পেপার দিয়ে কি আমি ইউ এর জন্য কি এলিজিবল হওয়ার কোনো চান্স আছে, না এটা আসলে জার্মান কোম্পানি হতে হবে, অথবা আমার কোম্পানির একটা ব্রাঞ্চ জার্মানিতে অবশ্যই থাকতে হবে? এই ব্যাপারটা একটু জানতে চাচ্ছি ভাই, আপনাদের কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা? এটা জি, আমি আমি নিতে পারি যদি। আচ্ছা ঠিক আছে, বলতে পারো। হ্যাঁ, সামিউল ভাই আপনি বলতে পারেন। আমি জাস্ট ছোট করে একটু এড করি। তো আমার যতটুকু ধারণা, হ্যাঁ, এটা আপনার আপনি যদি জার্মানিতে এসে ব্লু কার্ড নিতে চান, আপনার জার্মানির একটা জব কন্ট্রাক্ট লাগবে এবং প্রত্যেকটা ইউর কান্ট্রিতে ব্লু কার্ডের স্যালারি লিমিটটা ডিফারেন্ট থাকে। তো আপনার জার্মানির যে ব্লু কার্ডের স্যালারি লিমিটটা আছে সেইটা মিট করতে হবে, তাহলেই একমাত্র আপনি জার্মানির ব্লু কার্ডটা পাবেন। মিঠু, জি ভাই, আমি বলছি, আমাকে কি শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমি একটা বিষয়ে কনফিউজড। আমি অনেকজনের থেকে শুনলাম যে আপনি স্টাডি শেষ করে যদি কোনো একটা জবে জয়েন করেন জার্মানিতে, হয়তো সেটা ব্লু কার্ডের রিকোয়ারমেন্ট পূরণ করা হতে পারে, কিন্তু জবটা কোনো কোনো অবস্থায় যদি হয় যে কোনো মতে যদি ওরা মানে জব কন্টিনিউ করা না যায় বা টার্মিনেট করে, তখন নাকি জাস্ট 3 মাসের সুযোগ পাওয়া যায়, না হলে ব্যাক করে আসতে হয়। ব্যাপারটা কি ঠিক? আমি এই বিষয়টা একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা, আমি টেক করি, কারণ হচ্ছে রিসেন্ট একটা লাস্ট মাসে হামবুর্গের একটা এক্সপিরিয়েন্স আমি মানে জানি, সেটার জন্য বলতেছি। সো বেসিক্যালি এতদিন যেটা হচ্ছে যদি আপনার ব্লু কার্ড থাকতো, সেক্ষেত্রে হচ্ছে ওরা যদি আপনি আপনার কোনো কারণে আপনার এই জব চলে যেত, সেক্ষেত্রে ওরা 3 মাসের সময় দিত। ইটস ট্রু। দেন ওরা আরেকটা অপশন দেয়, যদি আপনার এখানকার স্টাডি থাকতো বা আপনি যদি এখানকার কোনো মাস্টার্স থাকতো, তো ওরা আবার জব সার্চিং ভিসা দিত, যেটা আবার 18 মাস যদি আপনি কোনো মাস বাকি থাকে, বা ওরা 6 মাসের একটা ভিসা দিত। বাট রিসেন্টলি ওরা যেটা করতেছে, একটা ছেলে ব্লু কার্ডে ছিল, তার জব চলে গেছে। ও যখন যোগাযোগ করলো, ওরে বললো হচ্ছে ও এখন 1 বছরের অপরচুনিটি কার্ড পাবে। সো ইভেন এটা 1 বছর অপরচুনিটি কার্ড পাওয়ার পরে যদি 1 বছরের মধ্যে সে জব না পায়, 1 বছর ওকে হেল্প করবে জব সেন্টার, যেহেতু এখানে আছে, এবং ওকে হচ্ছে জব খোঁজার জন্য সব ধরনের সহযোগিতা করবে, ট্রেনিং দেওয়াবে, সবকিছু ওরা করবে। এই সময়ের মধ্যে সে পার্ট টাইম জবও করতে পারবে তার লাইভলিহুড মেনটেন করার জন্য। এই 3 বছরের ভিসা, 1 বছরের ভিসাটা সে 3 বার এক্সটেন্ড করতে পারবে। দ্যাটস মিনস আপনি 1 বছর অপরচুনিটি কার্ড পেলেন, আপনি 1 বছরে জব পান নাই, ওকে ফাইন, আরো 1 বছর আপনাকে দিবে, জব পান নাই, ওকে ফাইন, আরো 1 বছর দিবে, জব পান নাই। 3 বছর যদি কন্টিনিউ আপনি জব না পান, সেক্ষেত্রে হচ্ছে ওরা এখনো জানে না আসলে কি করবে, বাট ওরা বলছে 3 বার এক্সটেন্ড করা যাবে। পরবর্তী প্রশ্নের অ্যান্সার এখন ওরা দেয় নাই, বাট দিস ইজ স্টিল নাও, এটা হচ্ছে লেটেস্ট অ্যান্সার। আমি জার্মানিতে এসেছিলাম 2016 সালে সাউথ অস্ট্রেলিয়া ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সে ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম পড়তে।
সেখানে আমি 2 বছরে আমার কোর্স শেষ করি। তারপর ফ্রাঙ্কফুর্টে ফ্রেজেনিয়াস নামে একটা ফার্মাসিউটিক্যালসে ইন্টার্নশিপ করি। তারপর 2018 সাল থেকে ডুসেলডর্ফে আইএসএস ফ্যাসিলিটি ম্যানেজমেন্টে আইটি প্রজেক্ট ম্যানেজমেন্টে কাজ শুরু করি। 5 বছর ওখানে কাজ করার পর এবছর 2024 জানুয়ারি 1 তারিখ থেকে গ্রুপে আমি আছি গ্রুপ হেড হিসাবে ফাইন্যান্সিয়াল অ্যাপ্লিকেশনস ডিপার্টমেন্টে। জার্মানিতে চাকরির আবেদন করার পেছনে অনেকগুলো ব্যাপার আমাকে মোটিভেটেড করে। প্রথমত, জার্মানি হলো ইউরোপের সবচেয়ে বড় ইকোনমি, তাই পৃথিবীর সব বড় বড় সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানের অফিসগুলো জার্মানিতে আছে, যা আমার মনে হয়েছে আমার ক্যারিয়ার গ্রোথের জন্য অনেক গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, স্কিল প্রফেশনালদের জন্য সপরিবারে জার্মানি আসা এবং স্থায়ীভাবে বসবাস করা যেমনই আকর্ষণীয় সুযোগ রয়েছে, তেমনি অন্যান্য দেশের তুলনায় অনেক কম সময়ের প্রয়োজন। সিজিপিএ জার্মানিতে খুব একটা ম্যাটার করে না জবের ক্ষেত্রে। যদি আপনি আরো পড়াশোনা করতে চান, পিএইচডি করতে চান, সেক্ষেত্রে সিজিপিএ অবশ্যই ম্যাটার্স, কিন্তু জবের ব্যাপারে অনেস্টলি সিজিপিএ দেখেই না। 98% ক্ষেত্রে সিজিপিএ টোটালি দেখে না। প্রথমত, আপনার প্রয়োজন একটি স্ট্যান্ডার্ড সিভি বা রিজিউমি। উল্লেখ্য যে এই সিভি বা রিজিউমিতে প্রচুর পরিমাণে কিওয়ার্ড থাকতে হবে, যা কিনা একজন রিক্রুটারকে সহজে আপনার সিভির প্রতি আকৃষ্ট করবে। দ্বিতীয়ত, যে সকল জব সার্চ পোর্টালগুলো রয়েছে যেমন লিঙ্কডইন, ইনডিড, স্টেপস্টোন, এগুলোতে আপনার প্রোফাইলের সাথে ম্যাচ করে এমন জব সার্কুলারগুলোতে অ্যাপ্লাই করতে হবে। তৃতীয়ত, আপনি যেই সেক্টরে যেই পজিশনে কাজ করতে আগ্রহী সেই সেক্টরে কি কি প্রয়োজনীয় স্কিল থাকা আবশ্যিক সেই ব্যাপারে আপনার ধারণা নিতে হবে এবং সেই অনুযায়ী ইন্টারভিউয়ের প্রিপারেশন নিতে হবে। প্রফেশনাল সার্টিফিকেশন খুবই জরুরি। প্রত্যেকটা সাবজেক্ট ম্যাটারের জন্যই প্রফেশনাল সার্টিফিকেশন আছে। আইটির জন্য বিভিন্ন ডিপার্টমেন্টে অনেক আছে, তেমনি নন আইটিদের জন্য অনেক রকম আছে। আমি প্রফেশনাল সার্টিফিকেশন অনেকগুলো অর্জন করেছি, যদিও সব জবে ঢোকার পরে আমার কোম্পানির অর্থায়নে। সেক্ষেত্রে আমার সেটাই পরামর্শ থাকবে সবার প্রতি। তবে যদি কেউ এটা ফিল করেন যে না অনেকদিন হয়ে যাচ্ছে জব কোনোভাবেই হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা প্রফেশনাল সার্টিফিকেশন নিজের অর্থায়নেও নিতে পারেন। আমি গড়ে দৈনিক 4 থেকে 5টি জব অ্যাপ্লিকেশন করি, যা কিনা 6 মাসের ভিতর জার্মানিতে সরাসরি চাকরি নিয়ে আসার সুযোগ করে দেয়। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনার জব অ্যাপ্লিকেশনের অধিকাংশ রেসপন্স আপনি নাও পেতে পারেন, তাই বলে ডিমোটিভেটেড হলে চলবে না। একজন ক্যান্ডিডেটের জব সার্কুলারে মেনশনড অধিকাংশ স্কিল থাকার পাশাপাশি হতে হবে মোটিভেটেড এবং থাকতে হবে শিক্ষার প্রতি প্রচুর পরিমাণে আগ্রহ। জার্মান ভাষা জার্মানিতে থাকার জন্য জানাটা খুবই খুবই জরুরি। শুধু জার্মানি না, আপনি যদি ডাচ রিজিয়ন দেখেন, জার্মানি, অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ডেও কিন্তু শতকরা প্রায় 70-75% মানুষ জার্মান ভাষা। আপনি এই রিজিয়নের যে কোনো জায়গায় জার্মান ভাষা ভালো জানলে আপনার মানে ভালো করার সম্ভাবনা, ভালো জব পাওয়ার, ভালো কেরিয়ার করার সম্ভাবনা অনেক বেড়ে যায়। সো অবশ্যই জার্মান ভাষা এদেশে থাকলে শেখার চেষ্টা করবেন। তবে হ্যাঁ, এটা সত্যি, আমি অনেক ব্যক্তিগতভাবে অনেক লোককে চিনি এদেশে 10 বছর ধরে আছে, এখনো একেবারেই জার্মান ভাষা জানে না। সেটা ছাড়াও টিকে থাকা সম্ভব, কিন্তু আমি সেটা রিকমেন্ড করবো না। জার্মানিতে সকল সেক্টরেই চাকরি করার অনেক সুযোগ রয়েছে। আইটি সেক্টর ব্যতীত প্রায় অন্য সকল সেক্টরে জার্মান ভাষা জানা থাকলে এই সুযোগ আরও বহুর অংশে বৃদ্ধি পায়। আপনার নির্দিষ্ট সেক্টরে চাকরির সুযোগ এবং রিকোয়ারমেন্ট সম্পর্কে জানতে অবশ্যই সেই সেক্টরে চাকরি করে এমন কারো পরামর্শ আপনি নিতে পারেন। লিডারশিপ পজিশন আসলে অবশ্যই শুধু জার্মানদের জন্য না, মূলত এটা মেধার ভিত্তিতে বা অন্যান্য বিভিন্ন প্যারামিটারের ভিত্তিতে পাওয়া সম্ভব। যেটা অন্যান্য দেশে হয়ে থাকে সেটা এখানেও সেম কেস। সো একজন বাঙালি হলে বা দক্ষিণ এশিয়ান হলে লিডারশিপ পজিশনে যাওয়া যাবে না, এটা ভুল। আমি নিজেও এই মুহূর্তে লিডারশিপ পজিশনে আছি। আমার টিমে 5 জন আছে, এর মধ্যে 2 জন জার্মান আছে যাদের বয়স 50 ঊর্ধ্ব। তো সেটার জন্য আমাকে খুব বেশি বেগ পেতে হয়। আপনার যদি ইচ্ছা থাকে, আপনি যদি সেই সংশ্লিষ্ট অভিজ্ঞতা এবং সফট স্কিল গ্যাদার করতে পারেন, তাহলে লিডারশিপ পজিশন ধরা ছোঁয়ার বাইরে না। জার্মানিতে জব হান্টিং এর শুরু থেকে শেষ পর্যন্ত এসসিসিজি আপনার পাশে আছে। সিভি প্রিপারেশন থেকে শুরু করে আপনার প্রোফাইল অনুযায়ী গাইডেন্স, ইন্টারভিউ প্রিপারেশনের পাশাপাশি ভিসার জন্য যে সকল ডকুমেন্ট প্রয়োজন সে সকল ডকুমেন্ট প্রিপারেশনও এসসিসিজি আপনাকে সাহায্য করবে।